আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। পর্যায়ক্রমে আজকে আমরা তৃতীয় নাম্বার ক্লাসে আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ সম্পর্কে আমাদের মোটামুটি কিছুটা ধারণা সবার মধ্যে রয়েছে, যেহেতু আমরা ক্লাস 9-10-এ অধিকাংশ সময় হিসাব সমীকরণ এই টপিকটা করেছি। বাট আজকে আমি ডিফারেন্ট কিছু আলোচনা করব। 4টা পয়েন্ট আমি এন্ট্রি করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই 4টা পয়েন্ট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, একদম বিশদভাবে আলোচনা করব। মূলত আমি দেখেছি এই 4টা পয়েন্টের কারণে সকল স্টুডেন্ট, সকল শিক্ষার্থী এই 4টা পয়েন্টের কারণে হিসাব সমীকরণ ভুল করে, না হয় টাকা মিলাতে পারে না, না হয় জাবেদে ট্রান্সফার করতে পারে না, ইন্টু ট্রান্সফার করতে পারে না, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। মূলত এই 4টা পয়েন্ট যখন তুমি পারবা, আমি মনে করি, আমার বিশ্বাস, তুমি একদম হিসাব সমীকরণ A to Z সব কিছু ক্লিয়ার করতে পারবা। উদ্দীপকের যে কোনো হিসাব বিজ্ঞান তুমি দেখলেই ইজিলি করে ফেলতে পারবা। তাহলে চলো আর বেশি কথা না পারি, আমরা হিসাব সমীকরণটা নিয়ে আলোচনা করি। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার বিগত লেনদেন এবং ঘটনার যে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবা। কারণ হচ্ছে হিসাব সমীকরণ পারার জন্য তোমাকে অবশ্যই লেনদেন, এই এন্ট্রিটা লেনদেন কিনা সেটা অবশ্যই যাচাই করতে হবে। যাচাই করার জন্য তোমাকে অবশ্যই লেনদেন এবং ঘটনা সম্পর্কে ধারণা থাকতে হবে। তো সেক্ষেত্রে তুমি অবশ্যই যদি আগে থেকে জানো তাহলে অবশ্যই ভালো, যারা জানো না অবশ্যই জেনে নিবা। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। দেখতে পাচ্ছ হিসাব সমীকরণের বেশ কয়েকটি নাম রয়েছে, তার মধ্যে রয়েছে হিসাব সমীকরণ, টেবুলার ছক, A=L+OE, লেনদেনের প্রভাব দেখো। এই ধরনের নাম প্রশ্নে বলা থাকে যে এটা নির্ণয় করো বা ওইটা নির্ণয় করো, বা এটা বলতে হিসাব সমীকরণ, টেবুলার ছক, A=L+OE, লেনদেনের প্রভাব দেখাতে বলে, এগুলো নির্ণয় করতে বলে। আজকে আমি 4টা পয়েন্ট দিয়েছি যে সকল কারণে সমীকরণ ভুল হয়। 1, 2, 3, 4 এই 4টা পয়েন্ট দিয়েছি। এই 4টা পয়েন্ট যখন তুমি বুঝতে পারবা ক্লিয়ারলি, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি অবশ্যই জানতে পারবা। সমীকরণটি না বোঝা, A=L+OE। এখন আমরা সকলে জানি যে OE, OE-র মূল মিনিংটা আমরা অনেকেই জানি না। C+R-E-D, এই সম্পর্কে আমাদের জানতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রানজ্যাকশনগুলো না বোঝা। ট্রানজ্যাকশন বলতে এখানে এন্ট্রি বোঝানো হয়েছে, বা ডেবিট ক্রেডিট চিহ্নিত করতে সমস্যা হয়। ডেবিট এবং ক্রেডিট চিহ্নিত করতে তোমাকে অবশ্যই দ্বিতীয় নাম্বার ভিডিওটা লেনদেন এবং ঘটনার, ওই ভিডিওটা তোমাকে জানতে হবে। একটা এন্ট্রি থেকে কীভাবে একটা এন্ট্রি সেটাকে ঘটনা থেকে লেনদেনে ট্রান্সলেট করবা, লেনদেন থেকে কীভাবে তুমি সাধারণ জাবেদা কনভার্ট করবা, সব কিছু তোমার দ্বিতীয় ভিডিওতে দেওয়া আছে। ঠিক আছে, যারা জানো অবশ্যই ভালো, তারাই এইটা কাভার করতে পেরেছ। ডেবিট ক্রেডিটের টাকার অঙ্ক অমিল করা। যখন তোমরা সাধারণ জাবেদা নির্ণয় করতে তোমাদের টাকার অঙ্কগুলো যখন মিস্টেক হয়ে যাবে, তখন তোমাদের ডেবিটে এত টাকা হয়ে গেছে, ক্রেডিটে এত টাকা, এই পাশে এত টাকা, ওই পাশে এত টাকা, তখন তোমাদের মিল করতে একটু সমস্যা হয়। ঠিক আছে, হিসাব খাত ভুল করা, কোনটা সম্পদ, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, এই হিসাব খাতগুলো কীভাবে চিহ্নিত করবা একদম ইজিলি তোমাকে আমি এই ভিডিওতে শিখিয়ে দেব। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করছি। প্রথম নাম্বার স্টেপ হচ্ছে সমীকরণটি না বোঝা। এই সমীকরণ নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। চলো সমীকরণটা একটু দেখে আসি। সমীকরণ আমি লিখে রেখেছি 2টা স্টেপে, সমীকরণটা আমি তোমাকে বুঝিয়ে দিব। A=L+OE। এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে লাইবিলিটিস দায়, OE হচ্ছে ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। এই ওনার্স ইকুইটিতে অনেক কিছু রয়েছে। এই মালিকানা সত্ত্বের ভিতরে তোমার রয়েছে ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ডোরিং, উত্তোলন, মূলধন, আয়, ব্যয়, অনেক কিছু রয়েছে। এই সকল কিছু মিলিয়ে তোমাকে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলবে। যখন তোমাকে কোয়েশ্চেনে বলবে পরবর্তী আরেকটা ভিডিওতে মালিকানা সত্ত্ব নির্ণয় কীভাবে নির্ণয় করতে হয়, সেটা আমি তোমাকে একটা ভিডিওতে দেখিয়ে দিব। আপাতত এটা মনে রাখো যে যখন তুমি মালিকানা সত্ত্ব নির্ণয় করবা, এই জিনিসগুলো, এখানে যে জিনিসগুলো দেওয়া আছে C+R-E-D, এই জিনিসগুলো, এই সম্পূর্ণ জিনিসটা তোমাকে ওই মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে এই সম্পূর্ণ জিনিসটা তোমাকে অবশ্যই জানতে হবে। এই জিনিসটা জেনে রাখবা। এখানে জানতে হবে কি, আয় মূলধন বৃদ্ধি পেলে প্লাস হবে মানে যোগ হবে, ব্যয় উত্তোলন হ্রাস পেলে মানে ক্রেডিট হবে। এই জিনিসটা অবশ্যই তোমাকে জানতে হবে। পরবর্তী আমি আরেকটু সহজ করে তোমাকে বলবো। এটা হচ্ছে প্রথম স্টেপ। এই জিনিসটা আশা করে বুঝতে পেরেছ। অনেকে যে AOE, এটা লিখার মানে হচ্ছে OE-র ভিতর কি পয়েন্টগুলো রয়েছে, অনেকে এই জিনিসটা জানে না। OE হচ্ছে মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটিতে ক্যাপিটাল আছে মানে মূলধন, রেভিনিউ আছে আয়, এক্সপেন্স মানে ব্যয়, উত্তোলন আছে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, এই 4টা টপিক।
যারা জানো না তাদের জন্য অবশ্যই বলে দিলাম। দ্বিতীয় নাম্বার স্টেপে আমি রেখেছি যে এ ইকুয়াল টু এল প্লাস ওই। প্রশ্ন এইভাবে অনেক সময়, এটা হচ্ছে এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা যখন তুমি জানবা তখন ইজিলি বুঝতে পারবা যে এই জিনিসটা কি বোঝাচ্ছে। এ ইকুয়াল টু এল প্লাস ওই, এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এভাবে রয়েছে, যে আমরা এখন এতক্ষণ ধরে বলেছিলাম। এখন দেখতে পাচ্ছ এ প্লাস ই প্লাস ডি ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর, মানে হচ্ছে আমরা যে সমীকরণ ট্রান্সলেট করি, মানে একটা সমীকরণ থাকে সরল অঙ্ক, যে আমরা সরল অঙ্ক করেছিলাম, এই সরল অঙ্ক যখন একটা রাশি সম্পূর্ণ রাশি নিয়ে যাওয়া হয় তখন চিহ্ন পরিবর্তন হয় না। যখন ওই একটা রাশি থেকে একটা চলক নিয়ে যাওয়া হয়, ওই চলকের আগের যে চিহ্নটা থাকে সেটা পরিবর্তন হয়ে যায়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে দেখো এল প্লাস সি প্লাস আর, এখানে কিন্তু প্লাস রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, আর মাইনাস ই মাইনাস ডি। এখন যে জিনিসটা আমরা এখানে লিখেছি দেখো, এল আছে, সি আছে, আর আছে, কি নাই? ইও নাই, ডিও নাই। এখন ই এটা মাইনাসে ছিল, ডি এটাও মাইনাসে ছিল। কারণ ই আর ডি যেহেতু আমরা সিঙ্গেলে নিয়েছি, পুরো রাশিটা আমরা ট্রান্সফার করে নাই, সিঙ্গেলে যেহেতু ই এবং ডিটা সিঙ্গেলে এদিকে এনেছি, সেক্ষেত্রে তোমার দেখো এ রয়ে গেছে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, এ মাইনাসটা প্লাস হয়ে গেছে। তো মূলত তোমাদের কোয়েশ্চেনে যদি বহু নির্বাচনের যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্ন যদি বহুপদী আর কি, যেগুলোকে বহুপদী আমরা বলি, এমসিকিউ ক্ষেত্রে যদি এভাবে থাকে এটাও সঠিক হবে। তোমরা এগুলো দেখে ঘাবড়ে যেও না, এভাবে থাকলে এটাও সঠিক হবে, এভাবে থাকলে এটা সঠিক হবে, এভাবে থাকলে এটা সঠিক হবে, যদি এভাবে থাকে তাও সঠিক হবে। মানে কি, দায় আমরা সিঙ্গেলে যদি এটা ভাবি, কারণ হচ্ছে এই জায়গাটা একটু এই রাশি থেকে এই দুইটা জিনিস এসেছে, এটা থেকে এটা এসেছে, এই রাশিটা থেকে লাস্টে দুইটা এসেছে। বুঝতে পারছো আমার কথা? সহজে বোঝার চেষ্টা করো, একদমই শর্টকাট তোমাকে বোঝার চেষ্টা করতে, বুঝলে সহজ, বুঝলে সোজা, না বুঝলে বোঝা, একদম ইজি জিনিসটা। দেখো এল আছে, আমরা এল নিলাম, এল এটা প্লাসে আছে তো প্লাসে নিলাম, ইকুয়াল টু এটার সম্পদে প্লাসে আছে তো নিলাম। এখন এই সম্পদটা যেহেতু এই পাশে চলে আসে, সেহেতু এটা মাইনাস হয়ে গেছে, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, যেহেতু এটা ট্রান্সফার করা হয়েছে সেহেতু চিহ্নটা পরিবর্তন হয়ে গিয়েছে। সেমভাবে যখন আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব, দায়টাও রয়ে গেছে, দেখতে পাচ্ছ দায়টা প্লাসে ছিল, প্লাসে রয়ে গেছে, যেহেতু এটা এই পাশে ডান পাশে ছিল, এটা কিন্তু বাম পাশে ছিল, বাম পাশ থেকে ডান পাশে যখন এসেছে প্লাসটা মাইনাস হয়ে গেছে। আশা করছি এই চারটা জিনিস তুমি অবশ্যই এই চারটা জিনিস তবে তো 100% হেল্প করবে তোমার এমসিকিউর ক্ষেত্রে। বুঝতে পারছো? এই এমসিকিউর জন্য এই চারটা জিনিস অবশ্যই তুমি মাথায় রাখবা। বেশ কিছু সময় তোমার হিসাব সমীকরণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই চারটা পয়েন্ট আমি তোমাকে এখানে দেখিয়ে দিলাম। তো চলো পরবর্তী স্টেপে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি জন্য ট্রান্সফার করতে ভুল হয়, কিভাবে তুমি ট্রান্সফার করবা, ছকসহ এটা বিশদ একটা ব্যাখ্যা তোমাকে দিলে বেশ মানে মোটা দাগের একটা তুমি ধারণা পেয়ে যাবে যে হিসাব সমীকরণটা এই জন্য আমার ভুল হয়, এই জন্য আমি পারি না, এই জন্য আমার এতটুকু সমস্যা হচ্ছে। তো চলো ওই পয়েন্ট আমরা দেখে আসি। দ্বিতীয় নাম্বার একটা পয়েন্ট আমি তিনটা এন্ট্রি লিখে রেখেছি। নগদে আসবাবপত্র ক্রয় 1,20,000 টাকা, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 40,000 টাকা, ধারে পণ্য ক্রয় 1,00,000 টাকা। এই তিনটা মানে হচ্ছে, তুমি মনে করো এই তিনটা তোমার একটা উদ্দীপকে দেওয়া আছে, এই তিনটা যাবে, এই তিনটা এন্ট্রি লেনদেন কিনা তুমি জানো, এটাও লেনদেন, এটাও লেনদেন, এটাও লেনদেন, তিনটাই লেনদেন। কিন্তু এই লেনদেনটা তুমি কিভাবে হিসাব সমীকরণে ট্রান্সফার করবা, এটা আজকে যখন আমি তোমাকে এইটা দেখাই দিব, এটা দেখার পর তোমার কোনো ধরনের কনফিউজ থাকবে না আমি মনে করছি। ঠিক আছে, এখন চলো আমরা হিসাব সমীকরণের ছকটা আঁকলাম, যে তারিখ, সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব মন্তব্য, এটা দিলেও হয় না দিলেও হয়, অনেকে দেয় না। ঠিক আছে, এই পাশে উদ্ধৃত্ত আমরা দিয়েছি, এখন উদ্ধৃত্ত না দিলে কোনো সমস্যা হবে না। আমি ছকটা যেভাবে অঙ্কন করেছি তুমি যদি সেভাবে অঙ্কন করো কোনো সমস্যা হবে না। অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া আমি কোনায় দেখতে পাচ্ছি এখানে ডেবিট প্লাস ক্রেডিট মাইনাস, আবার এই পাশে দেখতে পাচ্ছি ডেবিট মাইনাস ক্রেডিট প্লাস, এগুলো কি, এগুলো দ্বারা কি বোঝায়? এখানে দুইটা লাইন তুমি দেখতে পাচ্ছ, আশা করছি এই দুইটা লাইন যখন তুমি এই দুইটা লাইন একদম ইজিলি বুঝতে পারবা, তখন আমি কি জন্য এখানে ডেবিট প্লাস দিয়েছি, ক্রেডিট মাইনাস দিয়েছি, এখানে ডেবিট কেন মাইনাস, ক্রেডিট কেন প্লাস, এই দুইটা লাইন যখন তুমি ইজিলি বুঝতে পারবা, তখন তুমি উপরের এই এন্ট্রিগুলো থেকে জাবেদা নির্ণয় করে এগুলো ট্রান্সফার করতে কোনো ধরনের সমস্যা হবে না আমি মনে করছি। সেজন্য আমি আবার বলছি, যারা লেনদেন থেকে জাবেদা নির্ণয় করতে পারো না, অবশ্যই দ্বিতীয় নাম্বার ভিডিওটা দেখে আসবা। ঠিক আছে, এখন চলো নগদে আসবাবপত্র ক্রয় এর সাধারণ জাবেদা কি। আমি আগেই বলেছি, নগদের কথা যখন আসবে, নগদ টাকা আমি আবার লিখে দিচ্ছি, দেখো নগদান
আসলে ডেবিট হবে, চলে গেলে ক্রেডিট হবে, চলে গেলে ক্রেডিট হবে। আশা করছি আমার লেখাটা তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলে গেলে ক্রেডিট হবে, নগদ টাকা, এই নগদ টাকা চলে গেলে ক্রেডিট হবে, টাকা আসলে ডেবিট হবে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, আসবাবপত্র ক্রয় করার ফলে আমার নগদ টাকা আসলে গেছে, যেহেতু ক্রয় করছে আমার নগদ টাকা চলে গেছে। আমার নগদ টাকা চলে যাওয়ার পরে নগদান হিসাব, আমি লিখলাম নগদান হিসাব ক্রেডিট। এখন আমাদের নগদান হিসাব ক্রেডিট পেলাম, ডেবিটে কি হবে সেটা তো কনফিউজ না। আসবাবপত্র ক্রয় করেছি, এটা স্থায়ী সম্পদ আমরা ক্রয় করেছি, ওই স্থায়ী সম্পদ যেহেতু ক্রয় করেছি ওই স্থায়ী সম্পদটাই ডেবিট। তা আসবাবপত্র হিসাব ডেবিট, কত টাকা? 1,20,000 টাকা। ঠিক আছে, আশা করছি এই জাবেদাটা আমি কিভাবে নির্ণয় করেছি সবাই বুঝতে পেরেছ। আশা করছি একদম সহজে তোমরা বুঝতে পেরেছ এই জাবেদাটা। তো এখন এই জাবেদাটা তুমি নির্ণয় করেছো, এই জাবেদাটা তুমি কিভাবে হিসাব সমীকরণে ট্রান্সফার করবা। এখন আসবাবপত্র কি, নগদান কি, এটা অনেকে জানো না। ঠিক আছে, এখন আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ। আসবাবপত্র কি সম্পদ, স্থায়ী সম্পদ নাকি চলতি সম্পদ নাকি চলতি দায়, এগুলো তোমাকে জানতে হবে। তোমাকে জানতে হবে 5টা হিসাব, তোমাকে জানতে হবে অবশ্যই। 5টা হিসাব সম্পর্কে তোমাদের কনফিউজ রয়েছে যাদের, তাদের আমি সামনে একটা ভিডিও দিব। সম্পদ ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5টা হিসাব শ্রেণীর, এই 5টা কিভাবে তুমি চিহ্নিত করবা এই সম্পর্কে আমি একটা ভিডিও পরবর্তীতে আপলোড করব। এটা দেখলে তুমি আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আপাতত তোমাদের এতটুকুই জেনে রাখা ভালো, সম্পদ স্থায়ী সম্পদ, আমরা জানি স্থায়ী সম্পদ নগদান হিসাব। ঠিক আছে, এটা হচ্ছে নগদান হিসাব, এটা সম্পদ। আসবাবপত্র কি সম্পদ। তুমি যখন আসবাবপত্রকে বলে দিলা, আসবাবপত্র একটা কি, আসবাবপত্র এটা হচ্ছে সম্পদ। ঠিক আছে, নগদান এটা কি, নগদান এটা হচ্ছে সম্পদ। দেখলা, নগদ সম্পদ, আসবাবপত্র সম্পদ। এখন সম্পদ ডেবিট, সম্পদ ক্রেডিট। এখন তুমি কিভাবে ট্রান্সফার করবা, যখন তুমি এতটুকু পর্যন্ত নির্ণয় করবা, এতটুকু নির্ণয় করার পর এই দুইটা লাইন তুমি স্মরণে আনবা। আমি যেভাবে লিখে দিই এইভাবে মাথায় রাখবা। সম্পদ ব্যয়, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, বৃদ্ধি মানে প্লাস, বৃদ্ধি পেলে প্লাস হবে, হ্রাস মানে ক্রেডিট হলে হ্রাস হবে, হ্রাস হলে মাইনাস হবে। জিনিসটা বুঝতে পারছো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আসবাবপত্র সম্পদ, আসবাবপত্র কি সম্পদ, সম্পদ ডেবিট হয়েছে বৃদ্ধি পাওয়ার কারণে। কেন বৃদ্ধি পেয়েছে, প্লাস হবে এখন। বুঝতে পেরেছ, মানে আসবাবপত্র ডেবিট হয়েছে, আসবাবপত্র ডেবিট হয়েছে বৃদ্ধি পাওয়ার কারণে। বৃদ্ধি পেলে আমরা কি করব, প্লাস করব। বুঝতে পেরেছো, এখন তোমাকে কোন সাইডে নিতে হবে, সম্পদের পাশে যাবে নাকি দায়ের পাশে যাবে। তুমি সম্পদও চিনো না, দায়ও চিনো না, এখন কি করবা। জাস্ট তুমি এখন যেহেতু বলে দিয়েছো আসবাবপত্র সম্পদ ডেবিট বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র সম্পদ ডেবিট বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে প্লাস হবে। তো আমরা এখন ইজিলি লিখে দিতে পারি না, আর এখন আমরা ইজিলি লিখতে পারি না, যেহেতু এটা প্লাস আছে। দেখো, ডেবিট প্লাস এদিকে আছে, ডেবিট মাইনাস এদিকে আছে, যেহেতু ডেবিট প্লাস এদিকে আছে তো আমরা এদিকে লিখে দেবো আসবাবপত্র হিসাব এত টাকা। বুঝতে পেরেছ, আসবাবপত্র সম্পদ এত টাকা আমরা লিখে দিতে পারবো। আশা করছি তুমি ইজিলি বুঝতে পেরেছ। আসবাবপত্র এটা এখানে আসবাবপত্র হিসাব হবে, এখানে তুমি এত টাকা লিখে দিতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এক পাশে না গেল, নগদান পাশে না গেল, নগদান পাশ। এখন এইটাও তো সম্পদ, আসবাবপত্র এটার সম্পদ, নগদান এটাও সম্পদ। নগদানটা কি করব, তারপরে আমি বলে দিয়েছি। আর নগদান হিসাব সম্পদ ক্রেডিট হয়েছে, এই নগদান হিসাবে এটা সম্পদ ক্রেডিট হয়েছে, হ্রাস পেয়েছে। হ্রাস পেলে আমরা কোন সাইডে বসাবো, যেহেতু সম্পদ, দেখো সম্পদ মাইনাস হয়েছে ক্রেডিট সাইডে, এদিকে দেখছো, মানে ক্রেডিট এটা মাইনাসে আছে, এই ক্রেডিটটা মাইনাসে আছে, আমরা এই পাশে বসাবো। অনেকে বলে না, একই জিনিস একটা চাপাতে যখন এক সাইডে আমরা ট্রান্সফার করি, কোনটা প্লাস, কোনটা ব্র্যাকেটে দিব, কোনটা ব্র্যাকেট হবে না, মানে কোনটা প্লাসে থাকবে কোনটা মাইনাস হবে। এখন এই সমস্যাটা তোমাদের মধ্যে থেকে থাকে, সেজন্য আমি একদম ইজিলি তোমাকে এই দুইটা পয়েন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তুমি যদি মনোযোগ সহকারে বুঝো, দেখো, আশা করছি তুমি সহজে বুঝতে পারবা। এখন তুমি এই জাবেদার এটা কিভাবে এখানে ট্রান্সফার করবা সেটা বুঝতে পেরেছো। আমি আবার একবার বলে দিয়েছি, আসবাবপত্র এটা সম্পদ হয়েছে ডেবিট হওয়ার কারণে, আসবাবপত্র সম্পদ ডেবিট হয়েছে। আমি এখানে সম্পদ ব্যয়
বৃদ্ধি পেলে ডেবিট, ডেবিট মানে যোগ হবে, যা তারপর হচ্ছে সম্পদ বা ব্যয় ক্রেডিট হয়েছে, হ্রাস পাওয়ার কারণে হ্রাস মানে মাইনাস হবে। বুঝতে পেরেছ? এখন যেহেতু আসবাবপত্র এটা সম্পদ, সম্পদ ডেবিট হয়েছে, সম্পদ ডেবিট হয়েছে, বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধি পেলে আমরা প্লাস করব। এই সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট হওয়ার কারণে ডেবিট হলে আমরা প্লাস করব। এটা এই পাশে হবে প্লাসের, মানে প্লাস হবে, মাইনাস হবে না, মানে ব্র্যাকেট হবে না, প্লাসে হবে, মানে তার ব্র্যাকেট কোনো হিসাব হবে না, প্লাস এটা কাউন্ট করা হবে। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব সেটা সম্পদ, সম্পদ ক্রেডিট হয়েছে, সম্পদ ক্রেডিট হয়েছে, হ্রাস পাওয়ার কারণে হ্রাস পেলে আমরা মাইনাস করব। এই তো আমরা মাইনাস করব, হ্রাস পাওয়ার কারণে আমরা মাইনাস করব। এই দ্বারা বোঝা যাচ্ছে যে সম্পদ সেটা প্লাসে থাকবে, নগদান হিসাব সেটা মাইনাসে হবে। বুঝতে পেরেছো? আমি আশা করছি তোমাকে আমি এই পর্যায়ে তোমাকে এই জিনিসটা বোঝাতে পেরেছি। তার পরবর্তী যদি আমি আরেকটা বলি, ধারে বিক্রয়। ধারে বিক্রয় করার পর কি আছে? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু ধারে ক্রয় করছে, ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে দেনাদার এবং পাওনাদার হয়। ঠিক আছে? যেহেতু ধারে পণ্য বিক্রয় করছে, দেনাদার, দেনাদার আসবে। তো আমরা জানি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? এই জিনিসটা আসলে বুঝতে পেরেছো? এটা সাধারণ জাবেদা নির্ণয় করলাম। দেনাদার এটা কি সম্পদ, বিক্রয় হচ্ছে আয়। ঠিক আছে? দেনাদার এটা হচ্ছে সম্পদ, বিক্রয় হচ্ছে আয়, এটা হচ্ছে সম্পদ। ঠিক আছে? সম্পদ এবং আয়। এখন হচ্ছে এই সম্পদ এবং আয়টা কোথায় যাবে? এখানে সম্পদ আছে, এখানে আয় আছে। তো দেখো সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট হওয়ার কারণে। এই সম্পদটা তুমি দেনাদার হিসাব লিখে, এই দেনাদার হিসাবটা এই পাশে দেনাদার হিসাব লিখে, এই টাকাটা এখানে কত টাকা দেওয়া হচ্ছে? 10,000 টাকা। এই 10,000 টাকাটা তুমি এই পাশে লিখবা, পিছে প্লাসে লিখবা। যেহেতু সম্পদ দেনাদার ডেবিট হয়েছে, বৃদ্ধি পাওয়ার কারণে এটা প্লাস হবে। এই পাশে তুমি লিখবা দেনাদার হিসাব কত টাকা? 10,000 টাকা। এটা প্লাসে হবে, ব্র্যাকেটে বা মাইনাসে হবে না। বুঝতে পেরেছো? এর পরবর্তী বিক্রয়। বিক্রয় এটা কি? আয়। আমি আগে বলেছি মূলধন, আয়, ব্যয়, উত্তোলন সেটা মালিকানা সত্ত্বে যাবে। ঠিক আছে? এই বিক্রয় এটা আয়, ক্রেডিট হয়েছে, বিক্রয়টা হচ্ছে আয়, ক্রেডিট হয়েছে বৃদ্ধি পাওয়ার কারণে। কিসের কারণে? বৃদ্ধি হওয়ার কারণে। এখন ক্রেডিটটা বৃদ্ধি পাইলে আমরা কি বলছি? এখানে প্লাস। দেখতে পাচ্ছ? এখানে বৃদ্ধি পেলে কি হবে? প্লাস হবে, মানে হ্রাস পেলে মাইনাস হবে। এটার বিপরীত হচ্ছে এটা। এখানে বৃদ্ধি পেলে প্লাস হইতো, এখানে বৃদ্ধি পেলে, এখানে বৃদ্ধি ডেবিট হইতো, এখানে বৃদ্ধি ক্রেডিট হয়ে গেছে। এখানে হ্রাস ক্রেডিট হইতো, এখানে হ্রাস ডেবিট হয়ে গেছে। একটু একটু ডিফারেন্স রয়ে গেছে আর কি। এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। বুঝতে পেরেছো? এরপরে রয়েছে তোমার ক্রেডিট। বিক্রয় ক্রেডিট হয়েছে, বিক্রয় ক্রেডিট হয়েছে বৃদ্ধি পাওয়ার কারণে। বৃদ্ধি পেলে আমরা কি করব? যোগ করব। এখন দেখো এখানে কি করবা? যোগ করবা। এখানে লিখবা কি? বিক্রয় লেখার কোনো প্রয়োজন নাই, মালিকানা সত্ত্বে আছে। মালিকানা সত্ত্বে তুমি কত টাকা লিখবা? 10,000 টাকা প্লাসে হয়ে যাবে, মানে এ পাশেও প্লাস, এ পাশেও প্লাস। ঠিক আছে? আমি তোমাকে আরেকটা শর্টকাট টিপস বলে দিচ্ছি। যখন এই ইকুয়াল দেখতে পাচ্ছ, তো এখানে ইকুয়াল, এ পাশ, এখন এ পাশ আলাদা, এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটা আলাদা, এল প্লাস ওইটা আলাদা। ঠিক আছে? যখন তুমি সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব আলাদা করবা, দুইটা টাকা ট্রান্সফার করবা, শর্টলি মনে রাখবা প্লাস মাইনাসের ক্ষেত্রে, যখন এই বর্ডারে টাকা হবে, এই বর্ডারে একটা ডেবিটের টাকা হয়েছে, এই বর্ডারে ক্রেডিটের টাকা হয়েছে, তাহলে চিহ্নটা একই হবে। যদি এই বর্ডারে প্লাসের চিহ্ন হয়, এই বর্ডারে যদি প্লাসের চিহ্ন হয়, সেক্ষেত্রে তোমার এই এ পাশেও প্লাস হবে। এ পাশ বলতে দায় প্লাস মালিকানা সত্ত্ব যেখানেই বসুক না কেন সেটা প্লাস হবে। আর এই ইকুয়ালের এ পাশে যদি হয়, দুইটা চিহ্ন একই হবে। ঠিক আছে? এই জিনিসটা তুমি মাথায় রাখতে পারো, শর্টকাট। তো আশা করছি আমি এই পয়েন্টগুলো তোমাকে ইজিলি বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকে বারবার ভিডিওটা দেখবা। এরপর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবো ভাইয়া এই সমস্যা হয়েছিল, আমি এটা বুঝতে পারিনি। পরবর্তী একটা ভিডিওতে আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তুমি এই হিসাব সমীকরণ আমি 4টা পয়েন্ট আমি আলোচনা করেছি। এই 4টা পয়েন্ট থেকে তোমাকে হিসাব খাতের ভুলটা নির্ণয় করেছি, ডেবিট ক্রেডিট অমিলের কথাটা বলেছি, এবং হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করেছি, ট্রানজ্যাকশনগুলো ভুল। এই 4টা জিনিস আমি আলোচনা করেছি। আশা করছি তুমি ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছ,
না বুঝে থাকলে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবা, তারপরে না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে বলবা। তো আজকে এ পর্যন্ত। পরবর্তী আমি মালিকানা সত্ত্ব সম্পর্কে বা একটা সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।